প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রাজু আহমেদ, সহকারী শিক্ষক, বড়গাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় নিয়ে অধ্যায় প্রথম তৃতীয় পরিচ্ছেদ। আজকের পাঠ শিরোনাম ভূমি ক্ষয় ও ক্ষয় রোধ। প্রথমেই আমরা জানব কি ভূমি ক্ষয় জিনিসটা কি। দেখো, ভূমি ক্ষয় হচ্ছে বিভিন্ন কারণে ভূপৃষ্ঠের উপরের মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমি ক্ষয় বলে। দেখো, আমি একটু লিখছি ভূমি ক্ষয়। ভূমি ক্ষয় জিনিসটা কি? দেখো, যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটি কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। তাহলে আমরা ভূমিক্ষয় কি জানলাম? দেখো, যে ভূমিক্ষয় কি জানলাম, যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। এখন আমরা জানবো যে ভূমিক্ষয় কত প্রকার। ভূমিক্ষয় প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে মানুষ কর্তৃক ভূমিক্ষয়। দেখো, ভূমিক্ষয়ের প্রকারভেদ। ভূমিক্ষয়ের প্রকার। ভূমিক্ষয় দুই প্রকার। ভূমিক্ষয় দুই প্রকার। এক নম্বর কি? দেখো, যে প্রাকৃতিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় দুই হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তাহলে প্রাকৃতিক ভূমিক্ষয় জিনিসটা কি? প্রাকৃতিক ভূমিক্ষয় বলতে মনে করো যে প্রকৃতিতে ব্যাপকভাবে ভূমিক্ষয় হয়ে থাকে, অর্থাৎ যেই ভূমিক্ষয়টা আপনা আপনি সৃষ্টি হয় প্রকৃতিগতভাবে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। আর মানুষ কর্তৃক ভূমিক্ষয় বলতে মানুষ বিভিন্ন কারণে ভূমিক্ষয় করে থাকে, যেমন ভূমিকর্ষণ, পানি সেচ, বা হচ্ছে গাছপালা কাটা ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ ভূমিক্ষয় করে থাকে। অর্থাৎ মানুষ কর্তৃক যে ক্ষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। এই প্রাকৃতিক ভূমিক্ষয় আবার হচ্ছে দুই প্রকার। দেখো, প্রাকৃতিক ভূমিক্ষয় আবার দুই প্রকার। কি কি? এই প্রাকৃতিক ভূমিক্ষয়টা আবার দুই প্রকার। প্রাকৃতিক ভূমিক্ষয় দুই প্রকার। কি কি? দেখো, যে একটা হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আর দুই নম্বর হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়।
বায়ু প্রবাহজনিত। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে যে ভূমিক্ষয়টা হয় সেটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। আর বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় বলতে বাতাসের কারণে বা বায়ুর মাধ্যমে ভূপৃষ্ঠের মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, সেটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। এখন আমরা জানবো যে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আবার কত প্রকার। দেখো, বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আবার হচ্ছে 4 প্রকার। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আবার 4 প্রকার। দেখো যে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কত প্রকার? 4 প্রকার। দেখো, যথা 1 নম্বর হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয়। 2 হচ্ছে রিল ভূমিক্ষয়। 3 নম্বর হচ্ছে নালা বা গালি ভূমিক্ষয়। নালা বা গালি ভূমিক্ষয়। 4 হচ্ছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন। এই আস্তরণ ভূমিক্ষয়টা কি? যখন দেখো যে আস্তরণ ভূমিক্ষয় হচ্ছে তোমার যখন বৃষ্টির পানি বা সেচের পানি উঁচু স্থান থেকে ঢালবে জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়, তখন জমির উপরিভাগে নরম ও উর্বর মাটির কণা ফেটে পাতলা আবরণের বা আস্তরণের মতো চলে যায়। একেই বলা হয় আস্তরণ ভূমিক্ষয়। তারপরে কি আছে দেখো, রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়েরই হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়, যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। বৃষ্টির পানির স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, ফলে জমির উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারেও অসুবিধার সৃষ্টি হয়। তারপরে তোমার কি আছে? নালা বা গালি ভূমিক্ষয়। এই ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ। অর্থাৎ রিল ভূমিক্ষয় থেকেই নালা বা গালি ভূমিক্ষয়ের সৃষ্টি। দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে এর ছোট ছোট নালা দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পেতে থাকে, আর ফসলের মাটিও বেশি ক্ষয় হতে থাকে। এক সময় এগুলো নর্দমা বা ছোট নদীর মতো দেখায়। বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হবে, নালা বা গালি ভূমিক্ষয় ততই বেশি হবে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে নালা ভূমিক্ষয় হয়ে থাকে। নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন বাংলাদেশের ভূমিক্ষয়ের একটি উল্লেখযোগ্য কারণ। বাংলাদেশের চাঁদপুর, সিরাজগঞ্জ, গোয়ালন্দ প্রভৃতি অঞ্চলে প্রতি বছরই নদী ভাঙ্গনে শত শত হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে নদীতে প্রবল সৃষ্টি হয় এবং এর ফলে নদী তীরের কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাহলে আমরা জানলাম কি যে ভূমিক্ষয় জিনিসটা কি, যে ভূমিক্ষয় হচ্ছে বিভিন্ন কারণে জমির উপরিভাগের মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয়ের প্রকারভেদ। ভূমিক্ষয় প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় আবার 2 প্রকার। একটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আর একটা হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আবার 4 প্রকার। আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় এবং নদী ভাঙ্গন। তো ভূমিক্ষয়ের কারণে বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক আছে। দেখো যে ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক। ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক।
ভূমিক্ষয়ের কারণে জমির পুষ্টি সমৃদ্ধ উপরে মাটি অন্য স্থানে চলে যায়, যার ফলে কি হয় যে জমি মাটি চলে যায়, এর ফলে মাটির উর্বরতা ব্যাপক অপচয় হয়। তারপরে ভূমিক্ষয়ের ফলে পুষ্টির অভাব দেখা দেয়, পুষ্টির অভাব দেখা যায়, এর ফলে কি হয়, ফসল বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। তারপরে কি হয়, তো ভূমিক্ষয়ের কারণে নদী নালা হাওর বাওর ভরাট হয়ে যায়। ভূমিক্ষয়ের কারণে নদী নালা হাওর বাওর ভরাট হয়ে যায়, ফলে মাছ চাষে ব্যাঘাত ঘটে। এছাড়া নদী চলাচলে বাধাপ্রাপ্ত হয়। তারপরে তোমার হচ্ছে ভূমিক্ষয়ের প্রভাব বেড়ে স্থানে নদীর জমাট ভরাট হয়ে যায়, ফলে নদীর গভীরতা কমে যায়, নৌ চলাচলে ব্যাঘাত ঘটে। ভূমিক্ষয়ের বিভিন্ন ধরনের কারণ আছে। দেখো এখন আমরা কারণগুলো জানবো। ভূমিক্ষয়ের কারণ কি কি কারণে ভূমিক্ষয় হয়? বিভিন্ন কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। যেসব কারণে ভূমিক্ষয় হয়ে থাকে, দেখো আমরা এখন জানবো যে বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয় হয়। বৃষ্টিপাত। তারপরে তোমার হচ্ছে ভূমির ঢাল। মাটির প্রকৃতি, শস্যের প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, নিবিড় চাষ, বায়ু এবং মানুষের কার্যাবলী। দেখো যে ভূমিক্ষয়ের কারণ কি কি? বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয় হয়ে থাকে। ভূমির ঢাল, মাটির প্রকৃতি, শস্যের প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, নিবিড় চাষ, বায়ু এবং মানুষের কার্যাবলী, এই কারণগুলোর কারণে কি হয়, ভূমিক্ষয় হয়ে থাকে। তো বৃষ্টিপাত মানুষের চাষাবাদের জন্য যেমন ভালো, আবার ভূমিক্ষয়েরও প্রধান কারণ। বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। মুষলধারায় বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা বড় হয় এবং মাটিতে সজোরে আঘাত করে। এর ফলে কি, মাটির কণা আলগা হয়ে যায় এবং স্রোতের সাথে মাটি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এর ফলে কি হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। তারপরে কি, ভূমির ঢাল। অধিক ঢালু জমিতে অধিক বেগে মাটি নিচের দিকে ধাবিত হয়। এই জন্য পার্বত্য এলাকায় সমতল এলাকার চেয়ে ভূমিক্ষয়ের পরিমাণ বেশি। বাংলাদেশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এলাকায় সাধারণত জুম চাষ করা হয়। ফলে জুম চাষে এলাকার মাটি আলগা হয় এবং বৃষ্টিপাতের ফলে এই মাটি বৃষ্টির পানির সাথে পাহাড়ের ঢাল বেয়ে নিচে চলে যায়। কয়েক বছরের মধ্যে জুম চাষের স্থানটি অনুর্বর হয়ে পড়ে।
মাটির প্রকৃতি। ভূমিক্ষয় মাটির কাঠামো, বনট, জৈব পদার্থের উপস্থিতির ওপর নির্ভর করে। বেলে দোআঁশ মাটি অধিক সছিদ্রতা বলে সম্পূর্ণ বৃষ্টির পানি সহজেই শুষে নিতে পারে, তাই এই মাটির ভূমিক্ষয় কম। কিন্তু কাদা ও ভারী মাটি সছিদ্রতা কম থাকায় এর শোষণ ক্ষমতাও কম, ফলে ভূমিক্ষয় বেশি হয়। চাষ পদ্ধতি ও শস্যের প্রকৃতি। পাহাড়ি জমিতে ঢালের আড়াআড়ি চাষ করে যদি ঢালের বরাবর চাষ করা হয় তবে বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় হয়। বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। যেসব অঞ্চলে গাছপালা কম সেই সব অঞ্চলে সাধারণত বায়ু প্রবাহ দ্বারা ভূমিক্ষয় হয়। মানুষের কার্যাবলী। ভূমিক্ষয়ের প্রকৃত কারণ মানুষ নিজে। ক্ষুধার অন্ন জোগাড় করতে মানুষ জঙ্গল পরিষ্কার করতে শুরু করে, তাতে মাটির উপরিভাগ উন্মুক্ত হয় এবং ভূমিক্ষয়ের সূচনা হয়। তাছাড়া মানুষ ঘর বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করেও কৃষি জমি বিনষ্ট করছে এবং ভূমিক্ষয় করছে। তো বন্ধুরা, আজকে আমরা কি জানলাম? ভূমিক্ষয়। ভূমিক্ষয় জিনিসটা কি জানলাম, ভূমিক্ষয়ের প্রকারভেদ জানলাম, ভূমিক্ষয়কে কয় ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ভূমিক্ষয় কত প্রকার, বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় কত প্রকার, ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক, ভূমিক্ষয় কি কি কারণে হয় ইত্যাদি বিষয়গুলো আমরা জানলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।